খারিজ হলো ইডির আবেদন। বহাল থাকলেও কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের অনুমতি ইডিকে দিয়েছে আদালত। আজ এবং আগামীকাল তাকে ইডি দফতরে উপস্থিত থাকতে হবে। তদন্তে ইডির দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন তুললেন বিচারক। আমার মনে হয় ইডির উচিত আপার কোর্টে যাওয়া। 7 days ইডি কাস্টাডি প্রেয়ার করা হয়েছিল ফ্রম দি পার্ট অফ দি ইডি, দ্যাট হ্যাজ বিন রিজেক্টেড। আমি প্রথম থেকে সহযোগিতা করে এসেছি। নথি তো আমাকে যেটা চেয়েছিল আমি সবই দিয়েছি। কালকে আমি যাই, তারা কি চাইছেন দেখি। আমি জানি না যে আমি কি অন্যায় করেছি, হয়তো টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে। আমার পরিবারের যে জমি আছে সেটা আমার ফ্যামিলির বাইরে কোনো জমি আমি বলিনি। ফ্যামিলির বাইরেও আমি জমি চাষ করি, কিন্তু সেগুলো আমি বলিনি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2.5 লক্ষের বেশি, কিন্তু পাশ করলেন 2.5%-এরও কিছু কম। যা এই ফল দেখে বিস্মিত শিক্ষক মহলের একাংশ। মহারাষ্ট্রের একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে প্রাথমিকে শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য এবং পদোন্নতির জন্য টেট বাধ্যতামূলক। এই আবহে রাজ্যে 2023 সালে প্রাথমিকে টেটের ফল প্রকাশের পর সামনে এলো করুণ ছবি। 2.5 লক্ষের বেশি পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার 2.5%-এরও কম। 2023 সালে প্রাথমিকে টেট দিয়েছিলেন 2,73,147 জন। বুধবার ফল প্রকাশের পর দেখা যায় পাশ করেছেন মাত্র 6,754 জন, অর্থাৎ পাশের হার 2.5%-এরও কম। 150 নম্বরের এই পরীক্ষায় জেনারেল ক্যাটেগরির পরীক্ষার্থীদের জন্য পাস মার্কস 90, সংরক্ষিত ক্যাটেগরির জন্য পাস মার্কস 82। ফল অনুযায়ী মাত্র 2.5%-এর কিছু কম পরীক্ষার্থী এই গণ্ডি টপকাতে পেরেছেন। আমরা জানি গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে দেশের সমস্ত কর্মরত শিক্ষক যারা আছেন উচ্চ প্রাথমিক পর্যন্ত তাদের প্রত্যেকে টেট পাস করতে হবে এবং সেটা বাধ্যতামূলক চাকরি বাঁচানোর জন্য। আজকে 2023 সালের যে রেজাল্ট দেখে যেটা বোঝা গেল যে মাত্র 2.47 পাস করেছে। সত্যিই তো একটা উদ্বেগের বিষয়, অত্যন্ত চিন্তার বিষয়। সম্প্রতি মহারাষ্ট্রের একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ নির্দেশ দেয় চাকরিরত সমস্ত প্রাথমিক শিক্ষককে আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতেই হবে। সূত্রের খবর, এ রাজ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 1,90,000। এর মধ্যে টেট না দিয়ে চাকরি করছেন প্রায় 50,000 শিক্ষক শিক্ষিকা। এই আবহে 2023 সালে প্রাথমিকে টেটে পাশের হার দেখে বিস্মিত শিক্ষামহল। তাদের প্রশ্ন, নতুন প্রার্থীদের যদি এই অবস্থা হয় তাহলে চাকরিরতদের কি হাল হবে? এরা সবাই হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট, মানে যারা একেবারে টাটকা পড়াশোনা করে পাস করে এসছে। তাহলে ফ্রেশারদের যদি এই অবস্থা হয়, তাহলে যারা কর্মরত শিক্ষক আছেন, যারা প্রায় বুড়ো হওয়ার পথে আর কি, তাহলে তাদের কি হালটা হবে? এ তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, প্রাথমিক শিক্ষকের যোগ্যতা নির্ণায়ক টেট 2023 পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হলো। সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্যও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে। বুধবার সন্ধ্যে 6টা থেকে wbbpe.wb.gov.in ওয়েবসাইটে প্রাথমিকের টেটের ফল দেখা যাচ্ছে। বুধবার দুপুর 2টো থেকে OMR এর ডিজিটাল কপি ডাউনলোড করা যাবে। এর আগে 2022 সালে প্রাথমিকের টেট হয়েছিল, তার ফলও বেরিয়েছে, তবে নিয়োগ এখনও শুরু হয়নি। জানিয়ে আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা। এবার 2023 সালে প্রাথমিকের টেটের ফলও বেরিয়ে গেল, কিন্তু নিয়োগ হবে কবে? এটাই বড় প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কলকাতা। চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। গতকাল এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন, অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে SOP মানা হয়নি। রাজ্য সরকার এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যাও দিতে পারেনি। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো যাবে না। অবিলম্বে তাকে আরজিকর মেডিকেলেই পোস্টিং দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। শেষ হাসি হাসলেন চিকিৎসক অনিকেত মাহাতো। একটা অনিয়ম, অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল, যার বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, সিনিয়র রেসিডেন্ট যারা এই ফিল্ডে কাজ করেছেন, এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন, তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট একটা জায়গায় জুরিসডিকশনের প্রশ্নে বিচারে দীর্ঘসূত্রিতায় ফেলার বারবার চেষ্টা করেছে রাজ্য প্রশাসন।
আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর অভিযোগ ছিল, কাউন্সেলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, কিন্তু পোস্টিং অর্ডারে জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ। 2025-এর 27 মে এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। অনিকেত মাহাতো দাবি করেন তার র্যাঙ্ক 24। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে 4টি শূন্য পদ রয়েছে, তার মধ্যে একটি শূন্য পদে মেধা তালিকায় অনিকেত মাহাতোর আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। 2টি শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ অনিকেত মাহাতো নিয়োগ পাননি। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন, 871 জনের মধ্যে 869 জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই হয়েছে, কিন্তু অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। রাজ্য সরকারের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। এসওপি তৈরিই করা হয় যাতে প্রত্যেকে সমানাধিকার পান। এসওপিকে মান্যতা না দিয়ে রাজ্য সরকার সংবিধানের 14 নম্বর ধারা অমান্য করতে পারে না। অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যে কোনোভাবে আটকানো যাবে বা কোনোভাবে দীর্ঘসূত্রিতার জালে ফেলে দেওয়া যাবে, ন্যায় বিচারের আন্দোলনকারীদের ভয় দেখিয়ে নানান পুলিশি হ্যারাসমেন্ট এখনও চলছে, সেই জায়গা থেকে যে কোনোভাবে একে আটকানো সম্ভব, এই জায়গা সম্ভব নয়। আমি এই লড়াইয়ে প্রথম দিন থেকে ছিলাম। সেই অন্যায়কে অন্যায় বলতে পারার এই লড়াইয়ে একটা জয়যুক্ত এলো। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরকে ডিরেকশন দেওয়া হয়েছে যে যাতে উনি ইমিডিয়েটলি জয়েন করেন আরজি করে। অনিকেত মাহাতোর জয়, সরকারের ধাক্কা, শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। হাইকোর্ট কেন দিয়েছেন আমরা জানি না, আমরা এইটুকুনি জানি প্রত্যেকের ক্ষেত্রেই বদলি নির্দেশ দেওয়ার অধিকার আছে এবং এরা স্থায়ী কর্মী নয়। কলকাতা হাইকোর্টে আজকে অনিকেত মাহাতোর যে জয়, এই জয় আগামী দিনে অভয়ার ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করবে, আরও ত্বরান্বিত করবে এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে সাহস যোগাবে। আরও 2 আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার মামলা কলকাতা হাইকোর্টে চলছে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। খারিজ হলো ইডির আবেদন। বহাল থাকলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার এবং শুক্রবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে। পুজোর মুখে বড় সড় স্বস্তি কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের। কারামন্ত্রীকে হেফাজতে পেল না কেন্দ্রীয় এজেন্সি ইডি, খারিজ হলো তাদের আবেদন। বহাল থাকলো কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তদন্তে ইডির দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ করে ইডি। এই নিয়ে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হয় শনিবার। শুনানিতে কারামন্ত্রীকে হেফাজতে নেওয়ার জোরালো সওয়াল করে কেন্দ্রীয় এজেন্সি। শেষ অবধি চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি রয়েছে? ইডি কি তাকে হেফাজতে পাবে, নাকি কারামন্ত্রী বাইরেই থাকবেন, তা নিয়ে চড়ছিল জল্পনা গুঞ্জন। এই অবস্থায় বুধবার ইডির বিশেষ আদালতে বিচারক নির্দেশে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। ইডির তদন্ত নিয়েও প্রশ্ন তুললেন বিচারক। প্রায় 1.5 বছর আগে 2024-এর 22 মার্চ চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা উদ্ধারের দাবি করেছিল ইডি। তারপর চার্জশিট জমা দেয় তারা। বুধবার বিচারক প্রশ্ন করেন, টাকা উদ্ধারের পর চার্জশিট দিতে এত দেরি কেন হলো ইডির? বিচারক আরও বলেন, ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের উপর গুরুত্ব দিলেও তদন্ত দ্রুত শেষ করতে যথেষ্ট পদক্ষেপ করেনি। তল্লাশিতে টাকা উদ্ধারের এতদিন পর চার্জশিট জমা দেওয়ার বিষয়টি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যুক্তিতে সায় দেয় না। মনে হয় না যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন আছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দেওয়া হচ্ছে। 25 ও 26 সেপ্টেম্বর কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে। ইডি তাকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে। প্রয়োজন মনে করলে তারপরেও তাকে ডাকা যেতে পারে। 7 days ED custody প্রেয়ার করা হয়েছিল from the part of the ED that has been rejected. কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের নথি জমা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। আমি প্রথম থেকে সহযোগিতা করে এসেছি। নথি তো আমাকে যেটা চেয়েছিল আমি সবই দিয়েছি। কালকে আমি যাই, তারা কি চাইছেন দেখি। আমি জানি না যে আমি কি অন্যায় করেছি, হয়তো টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে। আমার পরিবারের যে জমি আছে সেটা আমার ফ্যামিলির বাইরে কোনো জমি আমি বলিনি। ফ্যামিলির বাইরেও আমি জমি চাষ করি, কিন্তু সেগুলো আমি বলিনি। আমার মনে হয় ইডির উচিত আপার কোর্টে যাওয়া। বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রকাশ সিনহা, আবির দত্ত, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।